মালদায় অশান্তির পিছনে বৃহত্তর ষড়যন্ত্র। প্রাথমিক তদন্তের পর এমনই মনে করছে এনআইএ। তাদের নজরে ধৃত মোফাক্কেরুল ইসলামের সোশ্যাল মিডিয়া পেজ। বুধবার মালদায় অশান্তি, নামবাদের প্রতিবাদে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় ৭ বিচারককে। ভাঙচুর করা হয় তাদের গাড়ি, দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয় জাতীয় সড়ক। এই ঘটনার তদন্ত করছে এনআইএ। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, অশান্তির পিছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং পরিকল্পনা। আন্দোলনের ধরন, জমায়েত এবং ভাইরাল ভিডিও থেকে সেই ইঙ্গিত মিলেছে। তদন্তকারীদের সন্দেহ, এসআইআর শুরুর পর কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়ির বেশ কয়েকটি গ্রামে চলে মগজ ধোলাই। সেই মাথাদের খোঁজ করছে এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারীরা মনে করছেন আন্দোলন ২-১ দিনে সংগঠিত হয়নি। বিচারকদের আটকে রাখার পরিকল্পনা তৎক্ষণাৎ হলেও উদ্দেশ্য ছিল অন্য। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া ব্যক্তিদের সম্পর্কে পুলিশের থেকে তথ্য সংগ্রহ করেছে এনআইএ। বুধবার মালদায় অশান্তি, পরদিন কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়। বিচার বিভাগের অফিসারদের মনোবল ভেঙে দিতে পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, যাতে বিচার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া যায়। আমরা কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না। মালদার অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে। এনআইএর নজরে মোফাক্কেরুলের একাধিক সোশ্যাল মিডিয়া পেজ। বুধবার সোশ্যাল মিডিয়ায় একাধিক পেজ থেকে সরাসরি অশান্তির ঘটনা দেখানো হয়। সোশ্যাল মিডিয়ার ওই পেজগুলি সম্পর্কে খোঁজ নিচ্ছে এনআইএ। শুক্রবারের পর শনিবারও মালদায় ময়দানে এনআইএ। এদিন তারা কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে যান। এরপর মালদার পুলিশ সুপারের অফিস। সেখান থেকে একটি দল যায় জেলা পুলিশের কন্ট্রোল রুমে, সংগ্রহ করে নথি। পুলিশ সুপারের অফিস থেকে মালদা জেলা শাসকের দফতরেও যান এনআইএ তদন্তকারীরা। সব দিক দেখে এনআইএর ধারণা, মোথাবাড়িতে হামলা বড় ষড়যন্ত্র। নিউজ 18 বাংলা। বুধবার মালদায় তুলকালাম, নামবাদের প্রতিবাদে ৭ বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও আর ভাঙচুর করা হয় তাদের গাড়ি। এই ঘটনায় এবার বিচারকদের সঙ্গে কথা এনআইএর। ওই দিন ঠিক কি হয়েছিল তা জানতে চান। এরপর বিচারকদের বক্তব্যের সঙ্গে পুলিশের দেওয়া তথ্য মিলিয়ে দেখবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. বুধবার গভীর রাত, ভাঙচুর করা হয় বিচারকদের গাড়ি। তখন প্রাণ ভয়ে এভাবেই গাড়ির মধ্যে চিৎকার। মালদার ঘটনায় এবার বিচারকদের সঙ্গে কথা বললেন এনআইএর তদন্তকারীরা। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকা, এখানকার কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে বুধবার তুলকালাম হয়। এসআইআর এর নামবাদের প্রতিবাদে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় ৭ বিচারককে। মাঝরাতে ফেরার সময় ভাঙচুর করা হয় তাদের গাড়ি। Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. এই ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএর হাতে তদন্তভার তুলে দিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার থেকে কেন্দ্রীয় তদন্তকারীরা ময়দানে। কথা বলেন সেদিনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। 7 বিচারকের কাছে জানতে চান সেদিনের ঘটনা। এই ঘটনায় আগেই পুলিশের থেকে তথ্য সংগ্রহ করেছে এনআইএ। এবার পুলিশের তথ্যের সঙ্গে বিচারকদের দেওয়া বিবরণ মিলিয়ে দেখতে চান তদন্তকারীরা। বুধবার গভীর রাতে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে 7 বিচারককে উদ্ধার করা হয়। মালদার পুলিশ সুপারের নেতৃত্বে তাদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে চান মোথাবাড়িতে কত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কখন তাদের ডাকা হয়েছিল, বিচারকদের উদ্ধারে দেরি হলো কেন। নিউজ 18 বাংলা। বাইরে থেকে এসে মালদায় অশান্তির অভিযোগ, ষড়যন্ত্র করে স্থানীয়দের হেনস্থা। মোথাবাড়িতে অশান্তিতে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। জাজেদের কাছে নিজেরা যাবেন না, এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল। আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না, সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না। মালদার অশান্তিতে শুক্রবার গ্রেফতার মূলচক্রী মোফাক্কিরুল ইসলাম আর তার নানা কীর্তিফাঁস। নিউটাউনের তারুলিয়ায় মোফাক্কিরুলের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, মানতে নারাজ তার স্ত্রী। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়। 1 এপ্রিল গত বুধবার নাম বাদ যাওয়ার প্রতিবাদে মালদায় ধুমধুমার। এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারককে প্রায় 8 ঘন্টা আটকে রাখার অভিযোগ বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। পুলিশের দাবি মালদার ঘটনায় প্ররোচনা দেওয়ার পিছনে ছিলেন মোফাক্কিরুল ইসলাম, যিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী, মিম নেতা। শুক্রবার তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মোফাক্কিরুল ইসলামের আরেক কীর্তি প্রকাশ্যে। নিউটাউনের অ্যাকশন এরিয়া 1-এর তারুলিয়া, এখানে মোফাক্কিরুলের বিরুদ্ধে একটি 3 তলা বাড়ি দখলের অভিযোগ। সোমনাথ বিশ্বাস নামে এক বাসিন্দার দাবি, তারুলিয়ায় প্রায় 1.5 কাঠা জমির উপর এই বাড়িটি তাঁদের। 2014 সালে এই বাড়িতে ঘর ভাড়া নেন মোফাক্কিরুল ইসলাম। অভিযোগ, কয়েকদিনের মধ্যেই মোফাক্কিরুলের হুমকি শুরু। বাড়ি থেকে বের করে দেওয়া হয় মালিকদের। 3 তলা বাড়ির পুরোটাই মোফাক্কিরুল দখল করে নেন বলে অভিযোগ। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। এটা দখল করে নেয় আমাদের থেকে, প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি। আমাদের থেকে দখল করে নেওয়া হয়। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। না, আমাদেরকে মানে ঘরটা খালি করে দিতে বললো। ফেরত হলে পরে খুব ভালো হয়, কারণ আমি তো এইভাবে রেন্টাজ বহুত বছর ধরে চলছি। 2014 সালে তাউলিয়া একটা বাড়িতে ভাড়া থাকতেন। সেই বাড়িটা বলা হচ্ছে জোর করে জবরদখল করে নেওয়া হয়েছে। না, স্বামী কোর্টে ভয় দেখিয়েছে। তারুলিয়ার এই বাড়ির কাছে রয়েছে একটি বহুতল। স্থানীয়দের দাবি, এই বহুতলে অন্তত 6টি ফ্ল্যাট রয়েছে মোফাক্কিরুল ইসলামের। মোফাক্কুল ইসলামের দ্বিতীয় বাড়ি নিউটাউন তারুলিয়া এই অঞ্চলে। মোফাক্কুল ইসলাম তার যে বাড়িতে তার স্ত্রী এবং তিনি থাকতেন, এই গোটা বাড়িতেই। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, যখন থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন, বাড়িতে এইভাবে ফ্ল্যাটের নিচে তালা দেওয়া অবস্থায় রয়েছে। চার মাস হবে এই বাড়িটায় ঢুকেছেন। তার আগে এই বাড়িটায় ভাড়া থাকতেন। তো সেই সুবাদে এখানে লোকালে কারোর সাথে বিশেষ একটা মেশেন না। হ্যাঁ, কোনোদিন আমরা সেইভাবে বাইরে কারোর সাথে মিশতে দেখি না। আসে গাড়ি করে চুপচাপ ঘরে ঢুকে যায়, আবার ঘর থেকে বেরোয়। লোকালে খুব একটা কারোর সাথে মেশে না। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার এবং সেই কপ্টার ওড়ার ঠিক আগে দেখা যায় যে রহস্যময় ড্রোন, আর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন, আর সেই ড্রোনের ঘটনায় গ্রেফতার 3 শতপ্রণোদিত এফআইআর চাঁচল থানার। ড্রোন ওড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। মালতীপুর থেকে কপ্টারে রওনার আগেই এই রহস্যময় ড্রোন দেখা যায়। মালতীপুর থেকে কপ্টারে গাজলে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ড্রোন ওড়ানোর অভিযোগে ধৃত স্থানীয় 3 জন। মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোন, ধৃত 3 শতপ্রণোদিত এফআইআর চাঁচল থানার। ড্রোন ওড়ানোর অভিযোগে গ্রেফতার 3। মালতীপুর থেকে কপ্টারে রওনার আগেই দেখা যায় রহস্যময় ড্রোন, আর সেই ড্রোনের ঘটনায় মালতীপুর থেকে কপ্টারে গাজলে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ড্রোন ওড়ানোর অভিযোগে ধৃত স্থানীয় 3 জন। স্থানীয় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এইটা তো একটা বিরাট বড় সিকিউরিটি থ্রেট। একজন চিফ মিনিস্টার একটা জায়গায় সভা করতে গেছেন, তার আগে এবার তিনি উঠবেন, ঠিক তার আগের মুহূর্তে একটা ড্রোন দেখা যাচ্ছে। সেটা তো ভয়ঙ্কর ব্যাপার, তার লাইফ থ্রেট হতে পারে। যারা কনসার্ন এই সিকিউরিটির ক্ষেত্রে, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ সজাগ এবং সতর্ক হওয়াটা খুবই দরকার। সেটা কি চিন্তা ভাবনা করেছেন ওনারা জানি না, হঠাৎ করে আকাশে একটা ড্রোন কোত্থেকে এলো সেই ব্যাপার নিয়ে একটা তদন্ত হওয়া দরকার, এবং এটা তদন্ত করে বার করা দরকার যে কারা করেছে। টেক অফের মুহূর্তে হেলিকপ্টারের ইঞ্জিনে কিংবা ব্লেডে ড্রোন ধাক্কা দিলে বড়সড় দুর্ঘটনা হতে পারত, দাবি প্রাক্তন ফ্লাইট ইঞ্জিনিয়ার সুকান্ত রায়ের। যখন ভিভিআইপি ফ্লাইং করে তখন কিন্তু আমাদের সব থেকে বেশি সেফটি সিকিউরিটির দিকে আমাদের নজর থাকা মোস্ট প্রায়োরিটি। টেক অফ পাথে কোন রকম যদি অবস্ট্রাকশন হয়, এবং টেক অফ পাথটা হচ্ছে যে কোনো এভিয়েশন ফিল্ডের মোস্ট ইম্পর্টেন্ট পাথ, ওই অবস্ট্রাকশন টেক অফ পাথে আসলে যদি সেটা ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে যায়, বা ধরুন চপারের যে ব্লেড আছে সেই ব্লেডকে হঠাৎ করে হিট করে দেয়, তাহলে কিন্তু টেক অফ পাথেই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অবস্থা ওই যে ড্রোন সামনে ছিল তার কি পারপাস ছিল, কি উদ্দেশ্য ছিল, আমরা এখনো জানি না, কারণ এটা তদন্ত সাপেক্ষ। ড্রোনের জন্য কিন্তু স্পেশাল আপনার পারমিশন লাগতে হয়, যেমন ডিজিসিএ পারমিশন দেয়, পার্টিকুলার একটা ড্রোন রেজিস্ট্রেশন হয়, ফ্লাইট পারমিশন নিতে হয় যে এই সময় থেকে আমি এই সময় আমি উড়বো, এই হাইট বা এই অল্টিটিউডে আমি উড়বো, অপারেটর লাইসেন্স রেজিস্টার করতে হয়। অ্যাভিয়েশন ফিল্ডে এইরকম ভাবে একটা আনম্যান্ড একটা ভেহিকল চলে এলো, সেটা কিন্তু খুবই সুখকর ব্যাপার নয়। এটা কিন্তু একটা সিকিউরিটি ল্যাপসই আমি বলবো, কারণ কোথা থেকে এটা আসবে তা কেন জানবে না, একটা তো প্রশাসনের জানা উচিত। মুখ্যমন্ত্রীর কপ্টারের পাশে ড্রোন, রহস্যময় ড্রোনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে ইতিমধ্যে। আর মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে সামনে রহস্যময় ড্রোন কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টার উড়বে, উনি যাবেন, সেখানে বারবার এগুলো কেন হচ্ছে? এর মধ্যে কি কোনো বিশেষ ষড়যন্ত্র আছে? একটা বড় ষড়যন্ত্র এর মধ্যে আছে। কমিশনকে জানাবেন? নিশ্চয়ই জানানো হবে। নির্বাচনী প্রচারে জেলায় জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেন। মালদার ইংরেজ বাজারের কলেজ মোড় থেকে যে মিছিল শুরু হয়, যে মিছিল শেষ হয় সুকান্ত মোড়ে গিয়ে মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। ইংরেজ বাজারের মিছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে দলীয় প্রার্থীদের সমর্থনে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীর ওই জমিদার যতই করুক অত্যাচার,
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মিছিল, নির্বাচনী প্রচারের প্রথম মিছিল ইংরেজবাজারের কলেজ মোড় থেকে মিছিল শুরু করেন। প্রায় 3 কিলোমিটার মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে মিছিল শেষ হয় সুকান্ত মোড়ে এবং সেখানে যেমন কর্মী সমর্থকরা ছিলেন, দলীয় প্রার্থীরা ছিলেন, তৃণমূল নেতৃত্বরা ছিলেন এবং মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুধারেও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিযায়ীদের আটকে ভোটে জেতার ছক, বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা বললেই ভিন রাজ্যে আটক পরিযায়ী, ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ, বাস আটকানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পরিযায়ী শ্রমিকরা যারা ভোটের জন্য আসতে চাইছিল তাদের আসতে দেওয়া হচ্ছে না, ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে না, এমনকি বাস উত্তরপ্রদেশে আটকে দেওয়া হচ্ছে। আমার কাছে খবর আছে, কিন্তু যেমন করে হোক কোভিডের সময় যেমন আপনারা এসেছিলেন সেইভাবে পরিবারে রমজানে যেমন আসেন, ঈদে যেমন আসেন, দুর্গা পুজোয় যেমন আসেন সেইভাবে চলে আসুন। আপনার অধিকার কাউকে দেবেন না। পাশাপাশি ইডি তলবে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটের আগে প্রার্থীদের তলবে চক্রান্তের অভিযোগে সরব তৃণমূল নেত্রী। হঠাৎ করে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে ইডি ডেকে পাঠাচ্ছে, ইডি আর সিবিআই মোটা ভাইয়ের কাজ কি? বাংলাকে বিক্রি করে দাও, মানুষের ভোটাধিকার কেড়ে নাও, সব অফিসারদের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও। দাঙ্গা করে ক্ষমতায় যারা এসছে তারা কি আর কখনো মানুষের দুঃখ বোঝে? ফোন করে করে ভয় দেখায়, কাউকে বলে উচ্চ জায়গায় নিয়ে যাব, কাউকে বলে না করলে ইডি করব, কাউকে বলে না করলে সিবিআই করব। আর এখন থেকে ইডিতে ডাকছে কেন জানেন? এদের বলছে শোনো, জিতে গেলে যদি আমাদের আসন কম থাকে তোমাদের কিন্তু আমাদের ভোটটা দিতে হবে, কেচু দেবে। বাংলাকে তোমরা চেনো না। দিলীপ ঘোষের মনোনয়ন, আর সেই দিলীপ ঘোষের মনোনয়নে ঐক্যের বার্তা। কারণ মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় দেখা গেল শুভেন্দু অধিকারী রয়েছেন দিলীপ ঘোষের সঙ্গে। মনোনয়ন জমা দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মনোনয়নে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে শুভেন্দুর মনোনয়নেও ছিলেন দিলীপ ঘোষ। দিলীপের মনোনয়নে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। খড়গপুরের সদরে ফের বিজেপির বাজি দিলীপ ঘোষ। মনোনয়ন জমা দিলেন আজ দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের ঐক্যের বার্তা। কারণ দিলীপ ঘোষের মনোনয়নে যেমন শুভেন্দু অধিকারী, আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী যদি নন্দীগ্রামে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন সেদিন শুভেন্দু অধিকারীর সঙ্গেও ছিলেন দিলীপ ঘোষ। মনোনয়ন জমা দিয়েছেন দিলীপ ঘোষ। নন্দীগ্রামে শুভেন্দুর মনোনয়নেও ছিলেন দিলীপ ঘোষ। দিলীপের মনোনয়নে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। খড়গপুর সদরে ফের বিজেপির বাজি দিলীপ ঘোষ। এবারের লড়াই পরিবর্তনের লড়াই। দিলীপ দা নন্দীগ্রামের নমিনেশনে আমার সাথে ছিল, আজকে খড়গপুর সদরের নমিনেশনে আমি দিলীপ দার সাথে একসাথে। 27 বছর পরে মোদীজির নেতৃত্বে রেখা গুপ্তা দিদিরা যদি দিল্লিতে পরিবর্তন করতে পারে, আমরা 15 বছরের জঙ্গল। আমি শুধু দিলীপ দার কাছে বলবো 23 তারিখে খড়গপুর থেকে 1.5 লাখ ভোটে আপনি জিতবেন। আমার জন্য আপনি থাকবেন, থাকতে হবে। আমরা বাংলা থেকে জঙ্গল রাজ শেষ করব। সারা ভারতবর্ষ দিল্লি হবে। দিল্লি তো একটা রাজ্য মাত্র, ওটা আমরা জিতিয়ে দেখিয়ে দিলাম যে কোনো ইলেকশন জিততে পারি। উড়িষ্যা, হরিয়ানা, মহারাষ্ট্র যদি জিততে পারি, পশ্চিমবাংলাও জিততে পারি, আর সেটা এবার লোকে দেখবে। পশ্চিমবাংলায় সার্বিকভাবে মানুষ পরিবর্তন চাইছে। মহিলা, পুরুষ, যুবা, আদিবাসী, বনবাসী, শিক্ষিত, অশিক্ষিত, বেকার, চাকরিজীবী সবাই চাইছে পরিবর্তন। তারই নমুনা আজকে আমাদের শোভাযাত্রায় দেখলেন আপনারা। 8 জন নমিনেশন দিলেন এখানে। সব জায়গায় একই পরিস্থিতি, পশ্চিমবাংলায় পরিবর্তনের ঢেউ।
2রা এপ্রিল শুভেন্দু অধিকারীর মনোনয়ন, আর সেই মনোনয়নের ঝামেলায় সাসপেন্ড করা হলো পুলিশ কর্তাকে। ডিসি সহ 4 পুলিশ অফিসার সাসপেন্ড কমিশনে। 2রা এপ্রিল ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে ঝামেলা। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, বড় সিদ্ধান্ত কমিশনের একদিকে, এবং আমরা দেখেছিলাম ভোট ঘোষণার পর তো প্রিয়ঙ্করকে নিয়োগ করেছিল কমিশন, আলিপুর থানার ওসি, তাকেও সাসপেন্ড করা হলো। একদমই, দেখো, নির্বাচন কমিশনের দ্বারা নিয়োগ হওয়া কোনো অফিসারকেই প্রথম নির্বাচন কমিশনই সাসপেন্ড করলো। গত রবিবার আলিপুর থানার ওসি হিসেবে প্রিয়াঙ্কার চক্রবর্তীকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন, আর তার 7 দিনের মাথাতেই ভবানীপুর বিধানসভার নমিনেশনকে কেন্দ্র করে, অর্থাৎ গত 2রা এপ্রিল ভবানীপুর বিধানসভার যে মনোনয়ন জমা দেওয়া হয়েছিল বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর তরফে, সেখানে দেখা গিয়েছিল সার্ভে বিল্ডিং এর সামনে স্লোগানিং, পাল্টা স্লোগানিং হয়েছিল, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। তাকে কেন্দ্র করে আলিপুর থানার ওসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নির্বাচন কমিশন, এবং আলিপুর থানার ওসি যাকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশনে গত রবিবার, তাকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হলো। পাশাপাশি কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের DC2 সিদ্ধার্থ দত্ত, এছাড়াও আলিপুর থানার অ্যাডিশনাল ওসি এবং একজন সার্জেন্টকেও সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আগামীকাল সকাল 11টার মধ্যে নির্দেশিকা কার্যকর করতে বলেছে কমিশন, এবং কমিশন এটাও রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে যে তাদের জায়গায় কোন অফিসারদের নিয়োগ করা হবে সেই তালিকাও দ্রুত পাঠাতে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা দাঁড়ালো সেটা হলো নির্বাচন কমিশন যে অফিসারকে নিয়োগ করলো সেই অফিসারকেই এবার নির্বাচন কমিশন সাসপেন্ড করলো। বেশ, অধীর চৌধুরীর প্রচারে তুমুল উত্তেজনা। বহরমপুরের বটতলায় কংগ্রেস তৃণমূল কর্মীদের হাতাহাতি। বহরমপুরের কংগ্রেস প্রার্থীর প্রচার চলাকালীন বিবাদ। একই জায়গায় তৃণমূলের যুব সংগঠনেরও প্রচার। দুই দল মুখোমুখি হতেই হাতাহাতিতে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বহরমপুর থানার পুলিশ। আর মানে তো ওরা আমার কাছে পরাজিত, আর এবার আবারও বলে দিচ্ছি পিছিয়ে যাবো এবার একদম। আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে। এবার হুঁশিয়ার করে দিলাম। মাস্তান না, এটা প্রমাণ আগেও করে দিয়েছি, এই ওয়ার্ডে করে দিয়েছি। রবীন্দ্রনাথের আমি প্রতিটা জায়গায় ওর গোটা জেলা থেকে প্রচার করতে বলুন। বহরমপুরের লোক নিয়ে ও কত বড় মাস্তান, ওকে বলুন যে উত্তরাতে আমাদের সঙ্গে লড়ছে। একটা বুথে ও একটা তৃণমূল কংগ্রেস কর্মী থেকে ওর লোক ওর সিকিউরিটি নিয়ে একটা গায়ে হাত দিয়ে দেখাক, তারপর দিন অধীর বেড়াতে পারবে নাকি বলে দিচ্ছে। এখানে বহরমপুরে বেড়াতে দিব না। কলকাতায় উদ্ধার 50 কোটির মাদক। জালে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পান্ডার স্ত্রী। মাদক কারবারি শেখ মুনিরের স্ত্রী শায়েস্তা খান সহ 2 জনকে গ্রেফতার করলো এনসিবি। আরো বিস্তারিত জানাবে অমিত সরকার, রয়েছে আমার সঙ্গে। অমিত, ইকবালপুর এলাকাতে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর তৎপর অভিযান চালিয়ে আন্তর্জাতিক মাদক চক্রের পান্ডা শেখ মুনিরের স্ত্রী শায়েস্তা খান এবং তার এক সহযোগী গ্রেফতার করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 50 কোটি টাকা মূল্যের মাদক। এমনটাই কিন্তু এনসিবি সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও নগদ 4 লক্ষ টাকা সহ বেশ কিছু সামগ্রী সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে। সেক্ষেত্রে শেখ মুনিরের খোঁজ কিন্তু দীর্ঘদিন ধরে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা চালাচ্ছিলেন এবং সম্পাদিতভাবে জানতে পারেন যে শেখ মুনির চলতি বছরের জানুয়ারি মাসে ফিলিপিন্সে মাদক আনতে গিয়ে তারা গ্রেফতার হয়েছে। সেখানে প্রায় 150 কোটি টাকা মাদক নিয়েছে তিনি আসছিলেন, সেই সময় কিন্তু ফিলিপিন্সে তিনি গ্রেফতার হন। পরবর্তী সময় তার গ্রেফতারের পর শেখ মুনিরের গ্রেফতার হওয়ার পর তার স্ত্রী শায়েস্তা খান কলকাতায় বসে আন্তর্জাতিক মাদক চক্রে কারবার তিনি চালিয়ে যাচ্ছিলেন এবং সূত্র মারফত খবর পেয়ে এনসিবির তরফে বা নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর তরফে অভিযান চালানো
তারপরে শায়েস্তা খানকে গ্রেফতার করা হয়েছে এবং এনসিবি সূত্রে যে দাবি করা হয়েছে তাই যে সমস্ত মাদক সেখান থেকে পাওয়া গিয়েছে তার হিউজ কোয়ান্টিটি পাওয়া যায় এবং এমন কিছু মাদক সেখান থেকে উদ্ধার হয়েছে যা দীর্ঘদিন কলকাতাতে সেই মাদকের চল ছিল না, হঠাৎ করে যে মাদক কিন্তু কলকাতায় আসতে শুরু করে। সেক্ষেত্রে শায়েস্তা খান এবং তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে এবং আলিপুর আদালতে পেশ করা হয়। শায়েস্তা খানকে 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি এবং অপর এক সঙ্গী তাকে 7 দিনের এনসিবি বা নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। কলকাতায় উদ্ধার 50 কোটির মাদক জালে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পান্ডার স্ত্রী মাদক কারবারি শেখ মুনিরের স্ত্রী শায়েস্তা খান সহ দুজনকে গ্রেফতার করে এনসিবি। দীর্ঘদিন ধরেই শেখ মুনিরের খোঁজ চলছিল। জানুয়ারিতেই কলকাতা থেকে বিদেশে পাড়ি কয়েকশো কোটি টাকার মাদক নিয়ে ফেরার পথে ফিলিপিন্সে গ্রেফতার মুনির সহ দুই। মুনিরের অবর্তমানে ইকবালপুরে মাদক নেটওয়ার্ক চালাচ্ছিল তার স্ত্রী। এনসিবির অভিযানে গ্রেফতার মুনিরের স্ত্রী সহ দুই।